স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। ফেসবুক লাইভে চট্টগ্রামে ওসিকে পেটানোর হুমকি, নিজ থানায় সাধারণ ডায়েরি করেছেন খোদ ওসি। অভিযুক্ত সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ নানা অভিযোগ। না কেন আয়ে পিটুম প্রয়োজন আমরে যাইবি তোরা না মারিয়ে না। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। অতিরিক্ত শুল্ক কর আরোপের প্রভাবে নাগালের বাইরে বিদেশি ফলের বাজার কমেছে। সরবরাহ ও বিক্রি, আমদানিতে কর বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন জেলায় ফল ব্যবসায়ীদের মানববন্ধন। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই ফেসবুক লাইভে এসে থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর খবর। ফেসবুক লাইভে এসে থানার ওসিকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিলেন চট্টগ্রামের এক সন্ত্রাসী। চাঞ্চল্যকর এই ঘটনায় বাইজিদের নিজ থানায় সাধারণ ডায়েরি করেছেন খোদ ওসি। অভিযোগ, নগরীর বাইজিদ ও হাটহাজারী এলাকায় ছোট সাজ্জাদ নামের এই সন্ত্রাসী এরই মধ্যে চাঁদাবাজি, আধিপত্য, একাধিক হত্যার কারণে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। শোয়েব রহমানের প্রতিবেদন। হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কালো মাইক্রোবাস থেকে নামলেন কয়েকজন যুবক। হেঁটে সিসিটিভির আওতার বাইরে চলে গেলেন। মুহূর্তেই আশেপাশে সবাই দৌড়ে পালাতে লাগলো। এরপরই আগ্নেয়াস্ত্র হাতে যুবকরা এসে মাইক্রোবাসে চেপে পালিয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে নগরীর শমশের পাড়ায় আফতাব উদ্দিন তাহসিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন। পরের দৃশ্যপটে গেটের বাইরে একটি অটোরিকশা এসে দাঁড়ায়। সেটি থেকে 3 যুবক মুখে মাস্ক পরে আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে পড়ে ভেতরে। অপর ফুটেজে দেখা যায়, ভেতরে ঢুকেই আগ্নেয়াস্ত্র হাতে সবাইকে হুমকি থামকি দিতে থাকেন। এখানেও নেতৃত্বে ছোট সাজ্জাদ। আরেকটি ফুটেজে দেখা যায়, দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে হেঁটে যাচ্ছেন বেশ কিছু যুবক, যাদের দুজনকে আরেকটি ফুটেজে দেখা যায় একটি সিঁড়ি বেয়ে ধারালো অস্ত্র হাতে নেমে যেতে। পরের মুহূর্তে গুলির আওয়াজ। গুলি করার সে দৃশ্য ধরা পড়ে আরেকটি ক্যামেরায়। সাম্প্রতিক এসব ঘটনায় নাম এসেছে বাইজিদ অক্সিজেন এলাকার ত্রাস ছোট সাজ্জাদের, যে বিদেশ পলাতক সাজ্জাদ হোসেনের সহযোগী বলে এলাকায় পরিচিত। মঙ্গলবার এই ছোট সাজ্জাদ ফেসবুক লাইভে এসেই বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন। প্রয়োজনে মারা যাবেন, তবুও পুলিশের কাছে হার মানবেন না বলেও প্রতিজ্ঞা করেন। ওসিকে মারার এমন হুমকিতে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো নগরী জুড়ে। কুড়োর রায় আইন পর্যন্ত কুড়োর সুস্থ বিচার হবো, তোরা বাঁচে যাবে। যদি সুস্থ বিচার নোয়া তোরা আইনের হানানো যদি ইয়া ফাঁকি হইনে জজ গই তোরা আর তোন বাঁচি থাকতেনি। যেটা তাহস না কেন আয় তো নারিয়ে না পিটুম প্রয়োজন আমরে যাইবি তোরা না মারিয়ে না। এই ঘটনায় নিজ থানায় সাধারণ ডায়েরি করতে হয়েছে খোদ ওসিকে। এই সংক্রান্তে আমাদের যে আইনগত ব্যবস্থা রয়েছে সেটি চলমান রয়েছে। বিশেষ করে যেহেতু একটি হুমকি ইস্যু, সেহেতু আমাদের বাইজিদ থানায় এই সংক্রান্তে একটি জিডি করা হয়েছে। আমাদের একাধিক টিম মাঠে রয়েছে, অতি দ্রুতই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। পুলিশ জানায়, গত 2 দিন আগে নগরীর বাইজিদ থানায় অভিযান চালিয়ে তার সহযোগী 6 জনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। মাসখানেক আগে অক্সিজেন এলাকায় একবার সাজ্জাদকে গ্রেফতার করতে গেলে গুলি করতে করতে পালিয়ে যায়। সে ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তার বিরুদ্ধে হাটহাজারী বাইজিদ থানায় একাধিক চাঁদাবাজি ও হত্যা মামলা আছে। তার বিরুদ্ধে যেহেতু একাধিক হত্যা, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের জঘন্যতম অপরাধের যে মামলা রয়েছে, সেগুলো সংক্রান্তে যে আইনগত ব্যবস্থা, বিশেষ করে তাকে গ্রেফতার পূর্বক
আদালতে সুপর্দ করার যে প্রক্রিয়াটা রয়েছে সে ব্যাপারে আমরা কাজ করছি। তবে লাইভে পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে স্ত্রীর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ করেন সাজ্জাদ। এ ঘটনায় আদালতে ওসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। অতিরিক্ত শুল্ক কর আরোপের প্রভাবে নাগালের বাইরে বিদেশি ফলের বাজার, যে কারণে কমেছে সরবরাহ ও বিক্রি। এর প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন করছেন ফল ব্যবসায়ীরা। রাজধানীর বাদামতলী ফলের আড়ত থেকে যুক্ত হয়েছেন জাভেদ আব্দুল্লাহ। এছাড়া ফেনীর মহিপালের ফল আড়ত থেকে যুক্ত হয়েছেন সোলাইমান জালিম। প্রথমে চলে যেতে চাই বাদামতলীতে জাভেদের কাছে। জাভেদ, আপনার কাছে জানতে চাই, শুল্ক বৃদ্ধিতে ফলের বাজারে কি ধরনের প্রভাব পড়েছে এবং এই যে মানববন্ধন চলছে, মানববন্ধনে ব্যবসায়ীদের আসলে কি দাবি দেওয়া রয়েছে? রাত্রি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ ছাড়ের শর্ত প্রদানের যে কথা বলা হয়েছিল, সেখানে 15% শুল্ক আরোপের কথা সরকারকে জানিয়েছিল IMF। সেটির ধারাবাহিকতায় 2024-25 অর্থ বছরের মাঝামাঝি এসে সরকার শতাধিক পণ্যের উপরে ভ্যাট বাড়াতে বাধ্য হয়। তারই ধারাবাহিকতায় গত 9 জানুয়ারি শতাধিক পণ্যের পাশাপাশি বিলাসী পণ্য আখ্যা দিয়ে আপেল, কমলা, মাল্টা, তরমুজ সহ বেশ কিছু পণ্যের উপরে বর্ধিত কর আরোপ করে সরকার। কিছু কিছু ফলের যে উপরে মূলত 30% আরোপ ছিল বিগত সময়ে, সেই বিলাসী পণ্যের উপরে এখন আরও 15% বাড়িয়ে অর্থাৎ 45% পর্যন্ত মূল্য সংযোজন কর ভ্যাট আরোপ করা হয়। তার সঙ্গে সম্পূরক শুল্ক অর্থাৎ আরও বাড়তি আবগারি শুল্ক সেটার সঙ্গে যুক্ত করা হয়। তার ফলেই মূলত ব্যবসায়ীরা এই মানববন্ধন করছেন। রাত্রি একটু জানিয়ে রাখি যে মূলত ভ্যাট বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। ক্রয় ক্ষমতা কমার ফলে ব্যবসায়ীদের বিক্রয় কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এই মানববন্ধন থেকে যে সকল দাবি করা হচ্ছে সেই দাবিগুলোর মধ্যে হলো যে যেন অতি দ্রুত এই ফল বিলাসী পণ্য থেকে বের করে এনে এই ফলের যেন শুল্ক বা ভ্যাট কমায় সরকার, সেটি মূলত এই মানববন্ধন থেকে দাবি জানানো হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে সেটা হলো যে এই ফল একটি পচনশীল পণ্য। যদি এই ফলের দাম বাড়তে থাকে তাহলে বিক্রেতারা তাদের ফল বিক্রি এরই মধ্যে কমে গেছে এবং ক্রেতারা তাদের ক্রয় ক্ষমতার বাইরে ফল চলে যাওয়ার কারণে এই যে ফল সেটি কম বিক্রি হচ্ছে, যে কারণে এই ফল 2 থেকে 3 দিনের বেশি রাখা যায় না। ব্যবসায়ীরা আমাদের যে বিষয়টা জানিয়েছেন সেটি হলো যে এই ফল অতি দ্রুতই পচে যায়। যদি ক্রেতারা পর্যাপ্ত পরিমাণ ফল কিনতে না পারেন এবং তাদের ক্রয়ের তালিকা থেকে যদি ফলকে বাদ দেন, সেক্ষেত্রে বিশাল অর্থনৈতিক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এই বাদামতলীর ব্যবসায়ীরা। তারা এই বলছেন যে মূলত দেশে 30% ফল উৎপাদন হয়, বাকি 70% ফল আমদানি করতে হয়, যার মধ্যে আপেল, কমলা, পেয়ারা সহ অন্যান্য আরও যে মাল্টা জাতীয় আরও ফল রয়েছে, নাশপাতি, সেগুলো রয়েছে। সেগুলো যদি সম্পূরক শুল্ক বা আবগারি শুল্ক বলেন বা সম্পূরক শুল্ক যাই বলেন, যেগুলো সরকার এরই মধ্যে 30% থেকে বাড়িয়ে 15% যোগ করেছে, অর্থাৎ এরই মধ্যে 45% হয়েছে বিলাসী পণ্যের এই ফলের উপরে কিন্তু শুল্ক বাড়ানো হয়েছে। যদি সেটা কমানো না হয় তাহলে অচিরেই এই ফল ব্যবসা হুমকির মুখে পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি তারা জানিয়েছে সেটা হলো আগে যেখানে দিনে 4 থেকে 5 গাড়ি ফল বিক্রি করতে পারতো, এখন সেখানে 1 থেকে 1.5 গাড়ি ফল বিক্রি করতে পারছেন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এখন মানববন্ধন চলছে, মানববন্ধনের এর পরবর্তী আরও তথ্য হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। রাত্রি, এবার যেতে চাই ফেনীতে ডালিমের কাছে। ডালিম, আপনার কাছে জানতে চাই, কেজি প্রতি ফলের দাম কত টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? একটি ফলের আড়ত রয়েছে, যে ফলের আড়তে আলাউদ্দিনের 150 থেকে 2000 ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসা করেন। আজকে কিন্তু সেই সকল ব্যবসায়ী কিন্তু মাঠে নেমেছেন ফলের উপর যে সম্পর্ক শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটি প্রতিবাদে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আগে ফলের উপর যে সম্পর্ক শুল্ক রয়েছিল সেটি 30% থেকে বৃদ্ধি করে 45% করা হয়েছে, যার ফলশ্রুতিতে যে দামের যে প্রভাব সেটি কিন্তু ফলের বাজারের উপর পড়েছে। আমরা ব্যবসায়ীদের থেকে কথা বলছি, ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ব্যবধানে কিন্তু আমদানিযোগ্য যেসব বিদেশি ফল রয়েছে সবগুলো ফলে কিন্তু 30 থেকে
50 টাকা, সাথে বিশেষ 60 টাকাও বেড়েছে। তাছাড়া যেটি বলছেন যে এটি বাড়ার একমাত্র কারণ সেটি হচ্ছে যে ফলের উপর যে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটির কারণে। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়, আঙুর বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকার মধ্যে, মালটা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকার মধ্যে। এছাড়াও অন্যান্য যেসব ফল রয়েছে আনার এবং কিডনিও কিন্তু 400, 450, 500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলতে গেলে কেজির যে বাজার, এই বাজারে আমদানি কিন্তু দেশের বিদেশি ফল রয়েছে, সবগুলো ফলে কিন্তু কোনোটি ফলেই 300 টাকার কমে বিক্রি হচ্ছে না, সবগুলি ফলে কিন্তু 300 টাকার উপরে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি আজকের যেসব ব্যবসায়ীরা এখানে মানববন্ধন করেছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে ফল কোনো বিদেশি বিলাসী পণ্য নয়, এটি মানুষের একটি নিত্য পণ্য। এই পণ্যটির উপর যে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব মানুষের পুষ্টির উপর পড়বে। সাধারণ মানুষ কিন্তু ফল কিনে খাওয়ার যে সামর্থ্য সেটি কিন্তু দিন দিন হারাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ফল কিনে খাওয়ার যে বিষয়টি। তারা বলছেন যে এই যে সরকারকে বিবেচনা করা উচিত যে 2022 সালের মাঝামাঝি সময়ে একবার ফলের উপর সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছিল, তখন কিন্তু মানুষ ফল কেনা বন্ধ করে দিচ্ছে, অনেকটা কম করে ফল কিনছে। এরপরে আবার নতুন করে যে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু যেমনি ভাবে সাধারণ মানুষ ফল কিনতে পারছেন না, তেমনি কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং অনেকেই এই যে আমরা কথা বলছি মহিষালের যে ব্যবসায়ীদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মহিষালে প্রতিদিন 8 থেকে 9 কোটি টাকার ফল কিন্তু এখানে বিক্রি হয়, কিন্তু এই যে গত 2 সপ্তাহ সেখানে বিক্রি কমে এসেছে প্রায় অর্ধেকের মতো। সব মিলিয়ে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই সম্পূরক শুল্ক যদি সরকার কমায়, তাহলে ফলের বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষও ফল কিনতে পারবে বলে তারা মনে করছেন। তো এই ছিল সুনীল মহিবল থেকে আমার কাছে আজকে সর্বশেষ। অতিরিক্ত শুল্ক কর আরোপের প্রভাবে নাগালের বাইরে বিদেশি ফলের বাজার। এ নিয়ে মানববন্ধন করছেন ফল ব্যবসায়ীরা ঢাকা এবং ঢাকার বাইরে। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগের তীরে আসতে শুরু করেছেন শুরায়ে নিজামের অনুসারী মুসল্লিরা। এবারই প্রথম 3 পর্বে হবে বিশ্ব ইজতেমা। শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমার ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? নিরাপত্তা নিয়ে প্রশাসনের নজরদারি কেমন জানাবেন? জি, রাত্রি কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রথা অনুযায়ী শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু মূলত আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আরবি তারিখ অনুসরণ করা হয়, সেক্ষেত্রে সূর্যাস্তের পর অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পর অর্থাৎ মাগরিবের পর কিন্তু নতুন দিন শুরু হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে বাদ মাগরিব আম বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখছিলাম বাস, ট্রাক, ট্রেন করে কিংবা ছোট ছোট যানবাহনে করে মুসল্লিরা কিন্তু এখানে আসছেন এবং এই মুসল্লিদের সমাগম কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইজতেমার যে মুসল্লিদের সমাগমের কারণে কিন্তু পুরো বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় একটি কিন্তু ধর্মীয় পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। তো এখন যদি জানাই যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু কিছু বাদ মাগরিব শুরু হবে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকা পুরোটিকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রতিটি খিত্তায় কিন্তু সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ সদস্য রয়েছে, পাশাপাশি র্যাবের ওয়াচ টাওয়ার রয়েছে, পুলিশের ডগ স্কোয়াড রয়েছে এবং বোম ডিসপোজাল ইউনিটকে এখানে কিন্তু রাখা হয়েছে। যেহেতু ইজতেমা শুরু হওয়ার আগে 2 পর্বের 2 গ্রুপের যে তাবলিগের যে 2টি গ্রুপ রয়েছে, এই 2 গ্রুপের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। সে কারণে কিন্তু এবার নিরাপত্তা ব্যবস্থাটিকে একটু বেশি জোর দেওয়া হচ্ছে এবং 335টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দানকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং 6000-এর অধিক কিন্তু পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এই ইজতেমা ময়দানে। এবং এখন যদি জানাই যে ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখান দিয়ে কিন্তু ইজতেমার যে মুসল্লিরা তারা কিন্তু ময়দানে আসছেন। পাশাপাশি তুরাগ নদীর উপরে 5টি বেইলি ব্রিজ রয়েছে, সেই বেইলি ব্রিজে করেও কিন্তু রাজধানীর এবং কামারপাড়ার সাইড থেকেও কিন্তু মুসল্লিরা কিন্তু ইজতেমা ময়দানে প্রবেশ করছেন। বলা চলে যে ধর্মীয় যে পরিবেশ, যে এই হজের পরে যে
সবচেয়ে বড় যে ধর্মীয় যে মহাসম্মেলনটি বলা হয় ইজতেমাকে, সেই ইজতেমাটি আনুষ্ঠানিকতা এবং এই ইজতেমাকে সফল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং প্রথম যে 2 ধাপে ইজতেমা করবেন শুরা এ নেজামের অনুসারীগণ, তাদের কিন্তু যে আয়োজক কমিটির পক্ষ থেকে 10,000 স্বেচ্ছাসেবী কিন্তু প্রতিটি এই পুরো ইজতেমা ময়দানে কিন্তু কাজ করছেন। এবং এরপরে তাদের আখিরি মুনাজাতের শেষ পরে কিন্তু আগামী 14 তারিখ থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের ইজতেমার আয়োজন করার কথা রয়েছে। তবে সেটি নিয়েও এখনো পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি, কারণ শর্ত সাপেক্ষে তাদেরকে ইজতেমার আয়োজন করার কথা বলা হয়েছে। তবে সেই শর্ত কিন্তু তারা কোনোভাবেই মানবেন না বলে জানিয়েছেন। তো বলা চলে যে প্রথম 2 পর্ব নিশ্চিত মোটামুটি, এবং পরের যে 14 তারিখ থেকে যেটি ইজতেমা হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। ধর্মঘট প্রত্যাহারের পর বাস চলাচল স্বাভাবিক হয়, স্বস্তি ফিরেছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13 রুটের যাত্রীদের মাঝে। বাস চলাচল শুরু হয়, কুয়াকাটা আটকে পড়া পর্যটক সহ যাত্রীরা ফিরছেন গন্তব্যে। রূপাতলী টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ এবং কলাপাড়া বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। শুরুতেই চলে যেতে চাই বরিশালের সোহাগের কাছে। সোহাগ, আপনার কাছে জানতে চাই, এই যে শ্রমিকদের ধর্মঘটের পর আজ ভোর থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে, সেক্ষেত্রে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আর শ্রমিকরা এই বিষয়ে কি বলছেন? যাত্রীদের ভিড়ভাড়টা বেশ ভালোই, অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতনই কিন্তু অবস্থা। যেমনটি ছিল এই একদিনের ধর্মঘটের আগে, ঠিক সেই একই অবস্থায় ফিরে গেছে। একেবারে হাকডাক কলরব যেভাবে একেবারে মুখরোচিত থাকে অন্যান্য বাস টার্মিনালগুলো, ঠিক সেই একই অবস্থায় ফিরে গেছে। আর যাত্রী সংখ্যা সেটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা দেখলাম যে তাও বেড়েছে। সকাল থেকে যেহেতু আমরা এখানে আছি, সকালে ছিল এক ধরনের অবস্থা, আর এখনকার পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম। যাত্রীদের কলরবে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই বরিশালের রূপাতলীর যে বাস টার্মিনাল আমরা রয়েছি। আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম, রাস্তায় ছিলাম তখন সেখানে বাস চলাচলের যে পরিস্থিতি সেগুলো দেখিয়েছিলাম। এখন রয়েছি আমরা বাসের যে টিকিটগুলো যেখান থেকে, অর্থাৎ কাউন্টারের সামনে, সেখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো ভিড়ভাট্টা রয়েছে। বরগুনা, তালতলি, বগা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা যেসব জায়গায় বরিশাল থেকে যানবাহনগুলো বাসগুলো চলাচল করলে প্রত্যেকটা কাউন্টারের সামনে কিন্তু বেশ ভিড় রয়েছে। সবগুলো বাস আমরা যেটা দেখেছি যে যাত্রীতে পরিপূর্ণ হয়ে কিন্তু যাত্রা শুরু করেছে। অর্থাৎ এখন কিন্তু এখানকার যারা বাস টার্মিনালের যারা স্টাফ রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, তারাও কিন্তু স্বচ্ছন্দে কাজ করতে পারছেন আজকে সকাল থেকেই। গতকালকে রাত থেকেই কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন এবং আজ সকাল থেকে পূর্ণোদ্যমে কিন্তু কাজ শুরু হয়েছে। একটু জানিয়ে রাখি যে গতকালকে ছিল হঠাৎ করে ধর্মঘট ডাকা হয়েছিল একটা ঘটনার প্রেক্ষাপটে। বরিশালের বিএম কলেজের এক শিক্ষার্থীর সাথে ভাড়া নিয়ে বচসা হয়েছিল গত পরশুদিন। তার জের ধরে ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে। এরপরে কিন্তু নিরাপত্তার দাবি তুলে বরিশালের রূপাতলীর যে বাস টার্মিনালের যারা শ্রমিক আছে তারা কিন্তু বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। 13 ঘন্টা পর বরিশালের জেলা প্রশাসকের সমঝোতা বৈঠকের পরে কিন্তু আবার বাস চলাচল শুরু হয়েছিল গতকাল রাত থেকেই। আর আমরা এখন দেখছি এখন কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা। কিছুক্ষণ আগে বাস শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আছেন জনাব কামাল চৌধুরী, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হলো। তিনি আমাদেরকে বললেন কোথাও কোনো সমস্যা নাই, জটিলতা নাই, অত্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এবং এই পরিস্থিতির মধ্য থেকেই কিন্তু তারা এগিয়ে যেতে চান এবং সামনের দিনগুলোও কিন্তু এভাবে তারা চলতে চান। নিরাপত্তাহীনতার কথা যেটা তারা আগে বলেছিলেন, এখন আর কোনো সমস্যা নেই। সমঝোতার পর তারা সম্পূর্ণ নিরাপদে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বরিশালের সকাল বাস টার্মিনালের যে জটিলতা সেটি কেটে গেছে এবং এখন থেকে কিন্তু বাস চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই বাস চলাচল করছে, এতটুকুই ছিল বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে বাস চলাচল যে স্বাভাবিক হয়েছে তার সবশেষ খবর। এবার যেতে চাই কলাপাড়ায় জসিমের কাছে। জসিম, এই যে 13 ঘন্টা পর শ্রমিকদের যেই দাবি দেওয়া ছিল সেগুলো পূরণ করার পরে আবার বাস চলাচল স্বাভাবিক রয়েছে, সেক্ষেত্রে বাস চলাচল স্বাভাবিক হয়, সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি সড়কের পরিস্থিতি হচ্ছে সেই পুরনো দিনের চিত্র ফুটে উঠেছে। যানজট
কলাপাড়া বাস স্ট্যান্ড এবং কুয়াকাটা বাস স্ট্যান্ডে কিন্তু যাত্রীবাহী বাস এবং পর্যটকবাহী বাস প্রতিযোগিতা করেই তারা কিন্তু গন্তব্যে ফিরছে, এমনটি আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখছি। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া বাস স্ট্যান্ডের। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখান থেকে বরিশালের আভ্যন্তরীণ যে সকল রুটে বাস চলাচল করছে সে সকল বাস 20 মিনিট পর পর তারা গন্তব্যে ফিরে যাচ্ছে। একই সঙ্গে সকাল থেকেই কিন্তু ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের যে যাত্রীবাহী বাস এবং পরিবহন রয়েছে সে সকল পরিবহন কিন্তু ঘন্টায় ঘন্টায় ছেড়ে যাচ্ছে গন্তব্যে। প্রতিটি বাসেই কিন্তু আমরা পর্যটক এবং সংখ্যাই বেশি দেখেছি, এবং স্থানীয় যে যাত্রী রয়েছে তারাও স্বাচ্ছন্দ্যে তারা গন্তব্যে ফেরার প্রত্যাশা নিয়েই এখান কলাপাড়া ত্যাগ করছেন। তো এখানকার মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলেছি, বাস মালিক সমিতির সঙ্গে। তারা বলেছে যে বিগত দিনে যে সকল হামলায় তাদের বাসের যে ক্ষতি হয় তাতে এক একটি বাসের 1 থেকে 1.5 লক্ষ টাকা ক্ষতি হয়। তবে তারা সংযত হয়ে শিক্ষার্থীদের আন্দোলনের জন্য তারা সাধুবাদ জানান। তবে তাদের যে ক্ষয়ক্ষতি করে যে দাবি আদায় বা যে ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কমানো যায় সেই দিকেও তারা লক্ষ্য রাখার কথা বলছেন, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আপনি জানেন যে দফায় দফায় প্রশাসন, বরিশাল বিভাগীয় এবং পটুয়াখালী জেলা যে সকল প্রশাসন রয়েছে তারা বাস মালিকদের সঙ্গে দফায় দফায় সমঝোতা করেই কিন্তু গতকাল সন্ধ্যা 6টার পর থেকেই তারা বাস চলাচল শুরু করে দিয়েছেন, এবং যাত্রীদের ভিতরেও এক প্রকার স্বস্তি এসেছে। এখন আমি এখানে আমরা দাঁড়িয়ে দেখতে পেরেছি যে কুয়াকাটা কলাপাড়ায় প্রায় 250 পরিবহন বাস রয়েছে। প্রতিটি পরিবহন বাসই কিন্তু পর্যটক এবং যাত্রীদের ঠাসা। এছাড়া যে বরিশালের আভ্যন্তরীণ যে রুটে যে সকল বাস চলাচল করছে সে সকল বাসেও কিন্তু যাত্রীদের উপস্থিতি বেশি। এখানকার বাস শ্রমিকরা বলেছে যে গত একদিন বন্ধ থাকায় যে জটিলতার সৃষ্টি হয়েছিল চলাচলে সে জটিলতা কেটে গেছে, এবং স্বাচ্ছন্দ্যেই সকল মানুষ তারা স্ব গন্তব্যে বাস যোগে চলছে। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। সারা দেশে স্বাভাবিক রয়েছে বাস চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বরিশাল এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে ভোলায় বাস টার্মিনাল থেকে সিএনজি ও অটোরিকশা ও অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রায় 34 ঘন্টা পর ভোলা জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। ভোর 6টা থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে চরফ্যাশন, লালমোহন, দৌলত খান সহ দূরপাল্লার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। শান্তিপূর্ণ পরিবেশে যানবাহন চলাচল করায় স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। গত মঙ্গলবার রাতে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ধর্মঘটের ডাক দেয় বাস মালিক সমিতি। বুধবার রাতে জেলা প্রশাসকের মধ্য অবস্থায় উভয় পক্ষের সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাস মালিক সমিতি। 6টা থেকে আমরা নিয়মিত গাড়ি চলাচল করছে এবং যাত্রীদের জন্য ভোগান্তি না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখছি। আমাদের গাড়ি 2 দিন বন্ধ ছিল, ধর্মঘট ছিল অটোর জন্য, এই সিএনজির জন্য। এখন আমাদের গাড়িগুলির ধর্মঘট ছাইরা দিছে, এখন আমাদের কর্মস্থলে আমরা আবারই যেতেছি। কালকে বাস বন্ধ ছিল, আমরা যাইতে পারিনি চলাচল করে, আজকে লস বাস চলাচল হয়েছে, আমরা আজকে যাইতেছি কাজে। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, তো বাস বন্ধ থাকার জন্য কালকে যাইতে পারি নাই, সেজন্য আজকে যাচ্ছি। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, বাজারে মাছের সরবরাহ ও দরদাম নিয়ে জানাবেন, এবং একই সাথে জানতে চাই ইলিশের দাম কমাতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। রাত্রি আমি আছি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে, যেখান থেকে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই মাছঘাট থেকে কিন্তু ইলিশ খেতে আসেন, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে মাছ সরবরাহ করা হয়ে থাকে। আসলে গেল কয়েক বছর যাবত কিন্তু ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম অনেকটাই আকাশচুম্বী। তবে গত সপ্তাহের তুলনায় কিন্তু কিছুটা মাছের সরবরাহ বেড়েছে এই বাজারে, এবং যার কারণে কিন্তু কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত নেমে এসেছে ইলিশের দাম। যদিও 1 কেজি ওজনের ইলিশ এখনো বর্তমানে বিক্রি করা হচ্ছে 2300 থেকে 250 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে 2500 থেকে 2550 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো। এবং অন্যান্য মাছের মধ্যে হচ্ছে মাঝারি সাইজের যে ইলিশটাও কিন্তু
1700 থেকে 1800 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং ছোট সাইজের মাছ 1200 থেকে বিক্রি হচ্ছে। তবে আরেকটা মাছ আছে যেটা হচ্ছে কি জাটকার যে কিছুটা বড় 5টা কিংবা 6টা কেজি হয়, এই সমস্ত মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি দরে। আসলে আমি বলছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে বাজারে বর্তমানে ছোট সাইজের জাটকার চেয়ে কিছুটা বড় এই ধরনের মাছেরই কিন্তু প্রাপ্যতা কিছুটা বেড়েছে এবং চাঁদপুরের যে স্থানীয় পদ্মা মেঘনা জেলেরা রয়েছে তাদের জালেও কিন্তু ধরা পড়ছে ছোট সাইজের ইলিশ এবং এই মাছ ধরা কিছুটা বাড়ার কারণে কিন্তু উৎপাদন কিছুটা বেড়েছে এবং এর কারণে কিন্তু প্রভাবে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু কিছুটা আশ্বস্ত প্রকাশ করছেন এবং তারা বলছেন যে মাছের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি যদি দাম আরো নাগালে আসে তাহলে বিপণনের জন্য আরো কিছুটা স্বস্তিদায়ক হবে। তো সবকিছু মিলিয়ে রাখতে এই ছিল আমাদের চাকরি থেকে। চাঁদপুরের মাছ বাজার থেকে যুক্ত ছিলেন তালহা জুবাইর। দেখছেন 31 জানুয়ারি শেষ হচ্ছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের সুযোগ। এই মৌসুমে নানা বিধি নিষেধের মধ্যে পর্যটকদের যাতায়াত শুরুর 2 মাসের মধ্যে আবারও বন্ধ হচ্ছে দ্বীপটি। অন্তত আগামী 9 মাস এই দ্বীপে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বিতক্ক। মন্তোষ, আবারও সেন্ট মার্টিন দ্বীপ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি সাগরের বুকে জেগে থাকা দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন, এই দ্বীপটির মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর হাজারো পর্যটক কিন্তু ছুটে যান সেখানে এবং আমরা দেখছি যে প্রতি বছর মূলত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত, বিশেষ করে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা সেখানে পর্যটকদের যাতায়াত থাকে এবং এই প্রতি বছরের যে ধারাবাহিকতা, প্রতি বছর কিন্তু প্রতিদিন গড়ে 7 থেকে 8,000 পর্যটক সেখানে যেতেন। তবে এবছর যেটি হয়েছে যে বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে নানা ধরনের বিধিনিষেধ এখানে আরোপ করা হয়েছে দ্বীপটিতে যাতায়াতের ক্ষেত্রে। বিশেষ করে বলা হয়েছে প্রতিদিন 2,000 মতো পর্যটক সেখানে যাতায়াতের সুযোগ পাবেন এবং গত নভেম্বর মাসে রাতযাপনের যে সুযোগ সেটি রাখা হয়নি। এ কারণে জাহাজ চলাচল বন্ধ ছিল পুরো নভেম্বর মাস জুড়ে, যেহেতু দিনে গিয়ে দিনে ফেরার যে তাড়া সেটির কারণে জাহাজ মালিকরা এই রুটে জাহাজ চালায়নি। তবে 1 ডিসেম্বর থেকে কক্সবাজার শহর হয়ে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন দ্বীপে গেছে 5টি জাহাজ প্রতিদিন এবং এই জাহাজগুলোতে 2,000 করে পর্যটক প্রতিদিন সেখানে যাতায়াতের সুযোগ ছিল। সেই সুযোগটিও আসলে দ্বীপবাসী যেটি বলছেন যে প্রতিদিন 1,1200 থেকে 1,500 পর্যন্ত পর্যটক সেখানে প্রতিদিন গিয়েছেন, যেটি আগের তুলনায় অনেক কম এবং মাত্র 2 মাস আসলে তারা ব্যবসা করার সুযোগ পেয়েছেন এবং আগামীকাল যেহেতু জাহাজ চলাচল বন্ধ হচ্ছে পুরোপুরি, সে কারণে এই 2 মাস তারা যে আয় করেছেন, যেহেতু দ্বীপের অধিকাংশ মানুষ আসলে পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে 90% বেশি মানুষ কিন্তু এই দ্বীপটির পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত, যারা একসময় সেখানে দ্বীপের শামুক ঝিনুক সংগ্রহ কিংবা প্রবাল পাথর বিক্রি করে কিংবা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন, তারা পুরোপুরি কিন্তু পর্যটন নির্ভর ব্যবসা বেশ কয়েক বছর ধরে কিন্তু তারা পর্যটন ব্যবসার সাথে জড়িয়ে পড়েছেন এবং সেটি তাদের জীবিকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই যে বারবার আসলে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতের পথটি দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে। এর পাশাপাশি দ্বীপের প্রতিবেশ রক্ষার খাতিরে পরিবেশ মন্ত্রণালয় থেকে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এই বিধিনিষেধ আরোপের প্রেক্ষিতে সেখানে যেহেতু পর্যটকদের যাতায়াত সীমিত করা হয়েছে, এই প্রভাবটি কিন্তু সেখানকার দ্বীপের বাসিন্দাদের মাঝে যেমন পড়েছে, সেখানে যারা অর্থলগ্নি করেছেন, সেখানে 1.5 শতাধিক হোটেল রিসোর্ট গড়ে তোলা হয়েছে, এই সব খাতে যারা বিনিয়োগ করেছেন তাদের মাঝেও কিন্তু অস্থিরতা অস্বস্তি, আসলে তারা দীর্ঘ সময় লোকসানের শিকার হয়েছেন। সেটি তারা বলছিলেন যে এই 2 মাস, যেহেতু তারা মাত্র 2 মাস এবার পর্যটক পেয়েছেন, পর্যটকরা দ্বীপটিতে যাতায়াতের সুযোগ পেয়েছেন, সেটির কারণে মাত্র 2 মাসের যে পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা মাত্র 2 মাস যে ব্যবসা করতে পেরেছেন, সেটি দিয়ে আসলে আগামী 9 মাস কিংবা 10 মাস দ্বীপবাসীর চলা, জীবনযাপন করা, জীবিকা নির্বাহ করা সেটি অত্যন্ত কঠিন বলছেন দ্বীপবাসী এবং দ্বীপের যারা ব্যবসায়ী রয়েছেন তারা। রাত্রি এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ।
কাল থেকে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ বন্ধ হচ্ছে পর্যটকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মন্তোষ বিতর্ক। দেশের কৃষি যন্ত্রাংশের বাজারে বড় যোগানদাতা বগুড়ার ফাউন্ড্রি ও ইঞ্জিনিয়ারিং। তবে আধুনিক কৃষি যন্ত্রের চাহিদা বাড়ায় প্রতিযোগিতায় টিকে থাকতে পরিবর্তন আসছে যন্ত্রাংশ তৈরির পদ্ধতিতে। তবে কাঁচামাল আমদানির জটিলতা কমাতে সরকারি অনুদানের দাবি তাদের। সাইফুল ইসলাম সাগরের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব সেলিম। বগুড়ায় তৈরি টিউবওয়েল, সেচ পাম্প, লাইনার, পিস্টন, ফিল্টার সহ বিভিন্ন কৃষি যন্ত্রাংশ শুধু দেশের বাজারেই নয়, রপ্তানি হচ্ছে বিদেশেও। দেশের কৃষি যন্ত্রপাতির 70% যোগান দেয় এই জেলা। কিন্তু আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় বাজারেও বেড়েছে প্রতিযোগিতা। আধুনিকতার ছোঁয়া লাগায় বাজারে কিছুটা ভাটা পড়তে শুরু করেছে। যন্ত্রাংশের দেশীয় বাজার ধরে রাখতে বসানো হচ্ছে ইন্ডাকশন ফার্নিশ, ভার্টিক্যাল সিলিং, শর্ট ব্লাস্টের মতো আধুনিক যন্ত্রপাতি। বগুড়াতে একসময় সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে আসলে বিপ্লবটা শুরু আমাদের বগুড়ায়, কিন্তু এই মুহূর্তে সেন্ট্রিফিউগাল পাম্পের চাহিদাটা খুব কমে গেছে। কারণ যেহেতু টেকনোলজি ডেভেলপ করেছে, আগে ধরেন শ্যালো মেশিন যেখানে চলতো সেই জায়গায় এখন আমরা বরেন্দ্রে চলে আসছে আপনার ডিপ প্রজেক্ট নিয়ে। কৃষি যন্ত্রাংশ যে মধ্যে লাইনার, তারপরে সাইন্টিফিক্যাল পাম্প, এগুলো তৈরি করতে পারে। এগুলোতে দিনের পর্যায়ে আপনার সাবমার্সিভ পাম্পের কারণে বাজারে আমাদের প্রবলেম তৈরি হয়ে যায়। কৃষি যন্ত্রাংশের বাজারে ফাউন্ড্রি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব ধরে রাখতে এ শিল্পে চলছে উন্নয়ন কাজ। কারখানাগুলোতে আনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। তবে মূলধন সংকট ও কাঁচামাল আমদানির জটিলতায় উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে উদ্যোক্তাদের। এলসির উপর নির্ভরশীলতা, এলসিতে বর্তমানে একটু সমস্যা, যার কারণে মার্কেটের রেটটা খুব ফ্ল্যাকচুয়েট করতেছে। যে দ্রব্যমূল্যের দাম আসলে বেড়ে গেছে অনেক, আমাদের এই লোহার দাম অনেক বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছে সরকার, জানালেন বিসিক কর্মকর্তা। সরকারি যে সক্ষমতা বা সরকারি যে সহযোগিতা, সেটা আমাদের বিসিক থেকে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেটা আমরা যথাযথভাবে উদ্যোক্তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। বগুড়ার যন্ত্রাংশ শিল্পের আধুনিকায়ন শুধু এই অঞ্চলের অর্থনীতিই নয়, দেশের কৃষিখাতের প্রবৃদ্ধিতেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। রাজীব সেলিম, এখন, বগুড়া। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। মানিকগঞ্জে মার্চ জুড়ে সরিষা ফুলের সৌরভ। জেলার 7 উপজেলায় সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। মধু বিক্রি করে ভালো লাভের আশা তাদের। কৃষি বিভাগ বলছে, এবছর জেলায় প্রায় 4 কোটি টাকার মধু উৎপাদন হবে। আসাদ জামানের প্রতিবেদন। সরিষার ফুলে ফুলে ভরে আছে মানিকগঞ্জের বিস্তীর্ণ প্রান্তর। হলুদ ফুলে সেজেছে মাঠের পর মাঠ। প্রতি বছর শীতের এই সময়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মানিকগঞ্জে ছুটে আসেন বিভিন্ন জেলার মৌখামারিরা। এবারও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ আশপাশের জেলা থেকে মধু সংগ্রহে মানিকগঞ্জে এসেছেন 86 জন মোয়াল। সরিষা ক্ষেতের পাশে বক্স বসিয়ে সংগ্রহ করেন মধু। মৌসুমে অন্তত 6 থেকে 7 বার মধু পাওয়া যায়। খাঁটি মধু পেতে ভিড় জমান ক্রেতারাও। খুচরা পর্যায়ে প্রতি কেজি মধু বিক্রি হয় 350 থেকে 400 টাকা দরে। এখান থেকে আমরা 4-5 মণ মধু কালেকশন করছি, অত 50,000 টাকার মতো বিক্রি হয়েছে। আরও আশা আছে 1 লাখ টাকা, 1,20,000 টাকার মতো এখানে কালেকশন করতে পারবো। জানুয়ারির প্রথম থেকে শুরু করছি, ফেব্রুয়ারির মাস পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা যে আমরা 1 থেকে 1.5 টন মধু উৎপাদন করতে সক্ষম হব। 300 থেকে 350 বক্স নিয়ে আসি, বিভিন্ন জায়গায় রাখছি এবং 1 সপ্তাহ পরে টান দিলে আমার মধু আসে 10 মণের মতো। এখানে মধুগুলি সাথে সাথে ভাঙে মধু মানুষের কাছে বিক্রি করে। আমি 3.5 কেজি মধু নিলাম, আমার কাছে মনে হয় যে এই মধুটা ফ্রেশ। কৃষি বিভাগ বলছে, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কারণে সরিষার ফলন বাড়ে। এবছর মানিকগঞ্জ থেকে প্রায় 4 কোটি টাকার মধু আহরণের আশা কৃষি বিভাগের। যে সমস্ত মাঠগুলোতে মধু বাক্স স্থাপন করা হয়েছে, মৌমাছি যেখানে আনাগোনা করছে, সেই সমস্ত মাঠের উৎপাদন 25 থেকে 30% বৃদ্ধি পাবে। মধু শিল্পের সাথে যারা জড়িত আছে এবং যারা পাইকারি মধু ক্রেতারা আছে, তাদের সাথে স্থানীয় মৌয়ালদের আমরা একটা সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেন তারা তাদের উৎপাদিত মধুর ন্যায্য মূল্য পায়।
চলতি বছর মানিকগঞ্জে ৬৩,০০২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষা চাষকে কেন্দ্র করে মধুর উৎপাদন সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে, যা অনেককে স্বাবলম্বী করার পাশাপাশি সমৃদ্ধ করেছে গ্রামীণ অর্থনীতিকে। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী কমেছে আশঙ্কাজনক হারে। ভারতীয় দূতাবাস বেশিরভাগ ভিসা বন্ধ করে দেয় এমন পরিস্থিতি। এতে দুদেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে অচলাবস্থা তৈরি হয়েছে। ইনামুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিপন হোসেন। বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এখন শুনশান নিরাপত্তা। যাত্রীদের ভ্রমণ কর বাবদ প্রতি বছর যেখানে বাংলাদেশের 182 কোটি টাকা রাজস্ব আয় হতো, এখন সেখানে সে আয় নেমেছে তলানিতে। 5 আগস্টের আগে প্রতি মাসে যেখানে প্রায় 15 কোটি টাকা রাজস্ব আয় হতো, এখন তা নেমে এসেছে মাত্র 3 কোটি টাকায়। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় প্রতিদিন প্রায় 5,000 মানুষ এই পথে যাতায়াত করতেন। মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতেন বেশিরভাগ মানুষ। তবে ভিসা জটিলতায় এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 600 থেকে 700 জনে। 400-500 লোকের পিছনে আমাদের লাইন দিয়ে যেতে হতো। ওপারে যেরকম লাইন পড়তে ওপারে লাইন পড়তে, এখন সেটা আর নেই। আগে ভিড় ছিল খুব, এখন ফাঁকা, এখন কোনো অসুবিধা নেই। ভিসা পাওয়া যাচ্ছে না অনেক সময়। এখন যে অবস্থা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি, এখন ভিসার পরিস্থিতি একবারে বন্ধ আপনি বলতে গেলে। যাত্রী সংকটে সবচেয়ে বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। দোকানপাট ও অন্যান্য ব্যবসা যাত্রীর উপর নির্ভরশীল অনেকেই হারিয়েছেন আয়ের পথ। পুরনো ভিসা যা আছে কয়েকজনের পুরনো ভিসায় হয়তো ওনারা যাওয়া আসা করছে। 50,000 যাচ্ছে না, 100 আসছে, খুব কম। কাজ নেই বললে চলে বর্ডারে। যাত্রী তো নেই মোটেই। তারপর কথা আছে যে আমরা তো হচ্ছে এই সব ঝুট ঝামেলার জন্য তো আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যাচ্ছে হিসেবে। আমদানি ও রপ্তানির সাথে জড়িত কর্মকর্তারা বলছেন, যাত্রী সংকটে এই ধাক্কা কেবল বাংলাদেশের ওপর নয়, ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পেও প্রভাব পড়েছে। এখন ব্যবসার কথা কি বলবো, ব্যবসা তো আগে ছাড়া তো এখন খারাপ আছে। মাল আসছে কম, মানে এক্সপোর্টও কম, ইম্পোর্টও কম, দুই দেশেরই কম। গাড়ি চলছে কিন্তু আগের তুলনায় মালটা একটু কম। বাংলাদেশের যত যাত্রী না যাওয়াতে ইন্ডিয়ার কলকাতার উপরও যতটুকু প্রভাব পড়ছে, বাংলাদেশের উপর বর্ডার সীমান্তের উপর ততটুকু প্রভাব পড়ছে। ইন্ডিয়ান যাত্রীরাও খুবই কম, বাংলাদেশ যাত্রীরাও খুবই কম। বর্তমানে মেডিকেল, স্টুডেন্ট ও ট্রানজিট ভিসা চালু থাকলেও সেগুলো পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব ধরনের ভিসা চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা। এখন যশোর। ঝালকাঠিতে খেলাধুলার প্রাণকেন্দ্র দুটি স্টেডিয়াম, অথচ দুটির অবস্থাই এখন বেহাল। ক্রীড়া সংস্থার আয়োজনে দীর্ঘদিন কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে না। বড় স্টেডিয়ামটি পরিণত হয়েছে গরুর চারণভূমিতে। এদিকে কর্তৃপক্ষ বলছে দ্রুত মাঠ দুটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে। আল আমিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠির দুটি স্টেডিয়ামের মধ্যে পুরাতনটির অবস্থান থানা রোডে। 3 একর জমির ওপর গড়ে ওঠা স্টেডিয়ামটির দুটি গ্যালারি পরিত্যক্ত, অনুপযোগী খেলার মাঠও। তারপরও সেখানে অনুশীলন করে শিশু কিশোররা। এই মাঠেই আয়োজন হয় বিভিন্ন মেলাসহ রাজনৈতিক দলের সভা সমাবেশ। ফলে খেলোয়াড় তৈরিতে মাঠটি সেভাবে ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে শহরতলির বিকনা এলাকায় 9.5 একর জায়গায় বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নির্মিত হয়েছে নতুন স্টেডিয়ামটি। তবে মূল শহর থেকে 2 কিলোমিটার দূরে হওয়ায় খেলার সময় স্টেডিয়ামে দর্শক খুঁজে পাওয়া যায় না। এছাড়া বছরের অধিকাংশ সময়ই এই স্টেডিয়ামে গরু চড়ান এলাকাবাসী। বর্তমানে ঘাসে ছেয়ে গেছে মাঠটি। এই স্টেডিয়ামটিও এখন খেলাধুলার প্রায় অনুপযোগী। খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অভিযোগ, শহরের দুটি স্টেডিয়ামই জরাজীর্ণ, খেলাধুলার অনুপযোগী, নিষ্ক্রিয় জেলা ক্রীড়া সংস্থাও। রাজনৈতিক প্রোগ্রাম হয়েছে, মেলা হয়েছে, তার জন্য আমাদের মাঠটার অনেক ক্ষতি হয়েছে। এই মাঠে ক্রিকেট ফ্যাসিলিটি জিরো। আমাদের একটা উইকেট আছে, ক্রিকেট বোর্ড থেকে উইকেট করে দিছে, বাট সেটাও আমরা মেইনটেনেন্স করতে পারি না। আমাদের দাবি হচ্ছে যে এই মাঠটা আমাদের যাতে সুন্দর কাজ এবং আমরা ভালো মতো খেলাধুলা করে আমরা ভালো পর্যায়ে যেতে পারি। গত কয়েক বছরে স্টেডিয়াম দুটির সংস্কারের জন্য বারবার দাবি জানিয়েও ব্যর্থ হয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। তাদের দাবি স্টেডিয়াম দুটি দ্রুত সংস্কারের। খুব দ্রুত যদি আপনার ক্রীড়া সংস্থা গঠন করা হয়, তাহলে ঝালকাঠির ছেলে মেয়েদের মাধ্যমে খেলাধুলার সঞ্চয় সৃষ্টি হবে। এদিকে জেলা প্রশাসন বলছে
স্থানীয় পর্যায়ে বন্ধ থাকা খেলাগুলো ইতিমধ্যে চালু করা হয়েছে। মাঠ দুটি দ্রুত সংস্কার করে সব ধরনের খেলাধুলার উপযোগী করা হবে। জেলা ক্রীড়া সংস্থার বর্তমান যে কমিটিটি, সেই কমিটি তৈরি করার জন্য প্রস্তাবনা আমরা ঢাকায় পাঠিয়েছি। সেটা অনুমোদন পেলে আমরা কমিটির কার্যক্রম আরম্ভ করতে পারবো। এর পাশাপাশি ক্রীড়া সংস্থার মাঠকে সংস্কার করে খেলার উপযোগী করার কার্যক্রম গ্রহণ করা হবে। শিগগিরই স্টেডিয়াম দুটি ক্রীড়াপ্রেমী কিশোর তরুণদের পদচারণায় মুখর হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ঝালকাঠিবাসী। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।